অবশেষে আমি বইটা শেষ করতে পারছি। এই কম্পাউন্ড ইফেক্ট অফ লাইফ অনেক দিন ধরে চেষ্টা করতেছিলাম যে বইটা আসলে শেষ করা দরকার, কিন্তু কাজের কারণে বিভিন্ন ইসের কারণে আসলে আমি করতে পারতেছিলাম না। আহ, অনেক কিছু আছে এখানে বইটা আপনাকে ইন্সপায়ার করার জন্য, মোটিভেট করার জন্য, কিন্তু কিছু কিছু বিষয় আছে আমার কাছে বেশ ভালো লাগছে এবং আমি সেগুলো মার্ক করে রাখছি। যদি আমি কিছু কিছু আপনাকে বলি যে এখানে একটা জিনিস লেখা আছে, ইট ডাজন্ট ম্যাটার হাউ স্মার্ট ইউ আর or are not, you need to make up in hard work what you lack in experience, skill, intelligence or innate ability. If your competitor is smarter, more talented or experienced, you just need to work 3 or 4 times as hard. আমরা সবসময় চিন্তা করি যে আমার অপোজিট যারা আছে বা কম্পিটিটর যারা আছে যে সে আমার থেকে স্মার্ট বা আমার থেকে সে বেশি অনেক কিছু জানে, কিন্তু যদি আমরা আমরা আমাদের ল্যাকিংসটার উপর আমরা যদি আমাদের যে আমরা যেটাকে আমাদের উইকনেস মনে করতেছি সেই উইকনেসের উপর যদি আমি একটু বেশি এফোর্ট দিই যে ওইটা সলভ করার জন্য, যে তাহলে হচ্ছে যে আমি যতটুকু এফোর্ট দিই তার থেকে 3 থেকে 4 গুণ এফোর্ট দিই, তাহলে যে আমার সামনে যে স্মার্টার আমি যাদেরকে মনে করতেছি বা যে ইন্টেলিজেন্স মনে করতেছি কিন্তু তাকে কিন্তু আমরা ওভারটেক করতে পারি। এইটা একটা এই 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 একটা জিনিস আমার কাছে এই বই থেকে আমার কাছে বেশ ইন্সপায়ারিং মনে হয়েছে। তারপরে হচ্ছে এরপরেই হচ্ছে নো এক্সকিউজেস। আমরা সবসময় কোনো না কোনো এক্সকিউজ দিই যে এটা পারি না, এটা আমার দ্বারা পসিবল না। তো এখানে ইফ ইউ আর নট গুড অ্যাট সামথিং, ওয়ার্ক হার্ডার, ওয়ার্ক স্মার্টার। এটা এটা আমরা সবসময় হাল ছেড়ে দিই যে আমরা যে এটা পারি না আমি, কিন্তু ওটার উপর যদি আমি স্মার্টলি কাজ করি এবং আরেকটু পরিশ্রম দেই, আরেকটু বেশি কাজ করি, তাহলে কিন্তু ওগুলো সমাধান করা সম্ভব। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় অনেক প্ল্যান করি যে আজকে আমি এটা করব, এটা করে ফেলবো, অনেক প্ল্যান করি এবং শুরুও করি। অনেক সময় দেখা যায় যে আমরা এক্সারসাইজ করি আমাদের হেলথটাকে ঠিক করার জন্য, বা অনেক সময় আমরা কোনো একটা কাজ করি যে আহ, শুরু করব, কিন্তু হয় কি 2-3 দিন পরে কিন্তু এটা আমরা করতে পারি না। সো এর যে কনসিস্টেন্সিটা কত ইম্পর্টেন্ট সেটা এই বইতে আমাদের খুব ভালো করে এক্সপ্লেন করছে যে কনসিস্টেন্সি ওভার টাইম ইজ সো ইম্পর্টেন্ট। যদি আমি কোনো একটা কাজ কনসিস্টেন্সি ধরে রাখতে না পারি, কন্টিনিউয়াসলি না করতে পারি, তাহলে সেটা যে অ্যাকচুয়াল যে আউটপুট সেটা কিন্তু আমরা পাবো না। এখানে আরও অনেক গল্প আছে, থ্রি ফ্রেন্ডসের গল্প, যে একটা ফ্রেন্ড, যে গল্পটা আমরা সবাই জানি যে একজন সে রেগুলার একটা ডিসিপ্লিনের ভিতরে কাজ করে, তারপরে হচ্ছে কি একজন আছে যে অ্যালকোহল বিয়ার করে, মানে ড্রিঙ্ক করে। সো তাদের যে আলটিমেট রেজাল্ট বা আউটকাম সে সম্পর্কে এই গল্পটা আমার কাছে ভালো লাগছে, যে ডিসিপ্লিন মেনটেন করে, কন্টিনসেন্সি মেনটেন করে, দেখা যায় যে একটা সময়ের পর সেই সাকসেস হয়। আমরা অনেক সময় আমরা যেটা সবসময় চিন্তা করি যে 1 মাস বা 1 সপ্তাহ বা 1 বছর কাজ করার পর রেজাল্ট খুঁজি, কিন্তু এর যে কম্পাউন্ড ইফেক্ট, যে একটা মোমেন্টাম আছে, যে একটা নির্দিষ্ট সময় পর এর যে ইফেক্ট তৈরি হয়, চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়, সেটার জন্য আমরা ওয়েট করি না, আমরা সবসময় ইনস্ট্যান্ট রেজাল্ট খুঁজি। তো এই সম্পর্কে একটা সুন্দর যে আমরা কনসিস্টেন্টলি আমাদের কাজ করতে হবে, একসময় দেখা যাবে যে এটার যে আউটপুট ঠিকই আমরা পাবো। এক্সারসাইজ যদি আমরা শুরু করি তাহলে কিন্তু একদিনে রেজাল্ট পাওয়া যায় না, আমরা লং টার্ম 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস করার পর দেখা যাবে যে আমাদের বডি একটা সুন্দর আউটফিটে চলে আসছে। সেম যদি আমরা যে কোনো একটা বিষয় শিখতে চাই তাহলে কিন্তু ওভারনাইট যদি এটা শিখতে চাইলে কিন্তু আউটকাম পাবে না, এটা কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের ভিতরে রাখতে হয় বা কোনো কিছু রাখতে হয়। সো সে সম্পর্কে এখানে সুন্দর একটা জিনিস গল্পের মাধ্যমে এখানে বলা আছে। আরেকটা এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে যে গল্পটা আমরা সবাই জানি, যে যদি আপনাকে 3 কোটি টাকা দেওয়া হয়, আর অথবা যদি বলা হয় যে আপনি আজকে 1 পয়সা নেবেন, এরপর দিনকে আপনি তার ডাবল পাবেন, এভাবে 31 দিন পর্যন্ত দেওয়া হবে, তো কোনটা পাবেন, মানে কোনটা নেবেন আমি? সেক্ষেত্রে এর উত্তর আমরা সবাই জানি, যেটা এই বইতে সুন্দর করে এক্সপ্লেন করা আছে এবং সুন্দর করে ক্যালকুলেট করা আছে, যে দেখা গেছে যে যদি আমরা আজকে 1 পয়সা নেই, পরের দিনকে তার ডাবল নেই, তারপর দিনকে তার ডাবল নেই, দেখা যাচ্ছে যে আমাদের যে 3 কোটি টাকার কথা বলা আছে তার থেকে অনেক বেশি পরিমাণ টাকা কিন্তু আমাদের চক্রবৃদ্ধি হয়, কম্পাউন্ডিং ইফেক্ট তৈরি হয়। সো আমাদের লাইফের ক্ষেত্রেও এটা প্রত্যেকটা জিনিস সেই কম্পাউন্ড ইফেক্ট কাজ করে। যে ইনিশিয়ালি আমাদের কাছে মনে হয় যে আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, কিন্তু এটা যদি আমরা কন্টিনিউয়াস করতে থাকি তাহলে দেখা যায় যে আমরা এটার বড় একটা রেজাল্ট আমরা পাই।
এরপরে একটা চয়েসের বিষয় বলা আছে যে কোন জিনিসগুলো আমরা চয়েস করব। এখানে লেখা আছে যে চয়েসেস আর অ্যাট দ্য রুট অফ এভরি ওয়ান অফ ইউর রেজাল্টস। ইচ চয়েস স্টার্টস এ বিহেভিয়ার দ্যাট ওভার টাইম বিকাম এ হ্যাবিট। আমরা অনেক চয়েস, ভুল চয়েস করি, ভালো চয়েস করি। সো এই যে চয়েসগুলো করি, আমাদের আজকের যে অবস্থা, এটা কিন্তু আমাদের পাস্টের বিভিন্ন চয়েসেরই ফল। এটার ফুল রেসপন্সিবিলিটি আমাদের, যে পূর্বে আমরা কোন ধরনের কাজ করছি, কোনটাকে হ্যাবিট হিসেবে কাউন্ট করছি, সেটারই ফল কিন্তু আমাদের। সো এই চয়েসটাকে আমাদেরকে পারফেক্টলি করতে হবে। যে চয়েসগুলো আমরা করতেছি, ছোটো ছোটো চয়েস, আমরা মনে করতেছি এটা কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করে না, বা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না, বা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না, কিন্তু এই ছোটো ছোটো হ্যাবিট কিন্তু আলটিমেটলি দেখা যায় যে বড় একটা বিশাল বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে। এটা একটা হ্যাবিটে পরিণত হয়ে যায়। যদি ভালো হ্যাবিট হয় তাহলে আউটকাম ভালো হবে, আর যদি নেগেটিভ চয়েস করি আমরা, তাহলে তার আউটকাম নেগেটিভ হবে। তো এটা একটা সুন্দর এক্সাম্পল দিয়ে আমাদেরকে এখানে বোঝানো হয়েছে যে হ্যাভ ইউ এভার বিন বিটেন বাই অ্যান এলিফ্যান্ট। মানে আমরা কি কোনো হাতিকে কামড়াতে দেখেছি? দেখি নাই কিন্তু। কিন্তু হাউ অ্যাবাউট এ মসকুইটো, কিন্তু মশার কথা যদি আমরা কিন্তু করি, মশা কিন্তু আমাদের কামড়ায়। আর মশা আর এলিফ্যান্টের যে সাইজ কিন্তু আমরা যদি বলি, মশা কিন্তু ছোটো। সো ইট ইজ দ্য লিটল থিংস ইন লাইফ দ্যাট উইল বাইট ইউ। সো আমাদের জীবনে এরকম ছোটো ছোটো জিনিস যেটা আমাদেরকে পরবর্তীতে ক্ষতিকরণ হবে। সো এটা আমরা দেখতে পারি না, বুঝতে পারি না। এটা হচ্ছে মানে অসচেতন মূলেই কাজগুলো আমরা করে ফেলি। তো এই মশার মতো যে জিনিসগুলো আছে, যেটাকে আমরা ওভারলুক করি, আমরা খেয়াল করি না। সো এই জিনিসগুলো আমাদেরকে সূক্ষ্মভাবে চয়েস করতে হবে, না হলে এটা কিন্তু পরবর্তীতে আমাদের লাইফে বিভিন্ন ধরনের পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে, যেটা আমরা বুঝি না বা আমাদের অসচেতনতার কারণে চলে আসে। এরপরে একটা আছে যে রিলেশনশিপের কথা লেখা আছে, যে বা কোনো একটা অ্যাক্টিভিটিসের কথা বলা আছে যে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আমরা রেসপন্সিবিলিটি নিই কতটুকু। ঠিক আছে? যে আমরা যে কোনো অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আমাদের 100% রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। যে ইফ ইউ হ্যাভ টু বি উইলিং টু গিভ 100% উইথ জিরো এক্সপেকটেশন অফ রিসিভিং এনিথিং ইন রিটার্ন। আমরা আমাদের 100% নিতে হবে, কোনো কিছু মানে পাওয়া ছাড়া, যে আমি এর এগেনস্টে যে কিছু পাবো, এটা মানে এক্সপেক্ট না করে আমাদের 100% ইফোর্ট দিতে হবে যে কোনো ক্ষেত্রে। এটা যে ম্যারিড লাইফের ক্ষেত্রে যে ওয়াইফের রেসপন্সিবিলিটি নেব, বা পার্টনারের রেসপন্সিবিলিটি নেব, বা আপনার যে কোনো জব রেসপন্সিবিলিটি ক্ষেত্রে আমরা আমাদের 100% রেসপন্সিবিলিটি যদি নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা কাজে হবে। আমাদের যদি 1%ও রেসপন্সিবিলিটি না নেই বা কম থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো না কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। যেমন একটা উদাহরণ দিয়েছে যে ইউ হ্যাভ এভার ব্লেম ট্রাফিক ফর বিং লেট। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় যাওয়ার সময় বলি যে ট্রাফিকের কারণে আসতে পারিনি, কিন্তু আমি যদি ফুল রেসপন্সিবল হইতাম, তাহলে কিন্তু আমি আধা ঘন্টা আগেই বের হতাম, তাহলে ট্রাফিক সমস্যা হতো না। আবার অনেক সময় আমরা বলি যে কোনো একটা মিটিংয়ের জন্য প্রিপারেশন কোনো একজনের উপর দায়িত্ব দিয়ে রেখে দিই, বা কোনো একজনের উপর হ্যান্ড ওভার করে দিই, খোঁজ নেই না, এবং যখন মিটিংয়ের দিন আসে তখন বলি যে তার দোষ দেই বা অপরের দোষ দিয়ে আমরা চেঞ্জ করি, বা আমাদের দায়িত্ব হস্তান্তর করে দিই। কিন্তু তার মানে আমরা এখানেও কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি ছিল না। যার কাছে হ্যান্ড ওভার করছি তাকে আমরা তার কাজের রিভিউ করি নাই, বা তাকে রিকল করি না যে কাজের আপডেট কতটুকু। তো এখানে আমাদের যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমাদের 100% রেসপন্সিবিলিটি নিতে হবে উইদাউট রিসিভিং এনিথিং ইন রিটার্ন। বাট এটা কিন্তু আলটিমেটলি আমাদেরই লাভ, রিটার্ন কিন্তু চলে আসবে, যদিও আমরা এক্সপেক্ট করতেছি না। আমার দায়িত্ব যেটা আছে সেটা আমার পূরণ করতে হবে। এখানে একটা বিষয় আছে লাক, যে গেটিং লাক, কারা লাকি, মানে কারা ভাগ্যবান হয়। এটা আমরা অনেক সময় ফেটের উপর ডিপেন্ড করি যে সে লাকি, আসলে আমার লাক ভালো না। কিন্তু আসলে লাক কাকে ফেভার করে? যে হার্ড ওয়ার্ক করে, কন্টিনিউয়াসলি পরিশ্রম করে, তার উপর। এখানে আপনার যদি পার্সোনাল গ্রোথ প্রিপারেশন যদি থাকে, যদি বিলিভ থাকে, মাইন্ডসেট থাকে, সাথে যদি কোনো একটা অপরচুনিটিস পাই এবং সেটাকে আমরা এক্সিকিউট করি, অ্যাকশনে রূপান্তর করি, তাকেই লাক ফেভার করে। লাক যে কাজ করবে না, বা যে ট্রাই করবে না, প্রিপারেশন নেবে না, যার মাইন্ডসেট ঠিক নাই, তাকে কিন্তু লাক ফেভার করে না। দেখবেন সেই সাস্টেন করে, সেই সাকসেস হয় যে হার্ড ওয়ার্ক করে। ঠিক আছে? লাক বলতে আসলে লাক ডিপেন্ড করে 1% বা 2%। অ্যাকচুয়ালি যারা হার্ড ওয়ার্কার বা যারা প্ল্যানার, তারাই কিন্তু আলটিমেটলি লাক হয়, মানে সাকসেস হয়।
এরপরে বেশ অনেক অনেক কথা লেখা আছে, যে জিনিসগুলো আমার বেশি পছন্দ এই বই থেকে, আমি সেগুলো আপনাদেরকে একটু করতেছি, রিভিউ করতেছি আর পড়াশোনা আছে, হোপ আপনাদের ভালো লাগবে। এখানে অনেক কিছু দূর আগানোর পরে যে হাউ গোল সেটিং অ্যাকচুয়ালি ওয়ার্ক, ঠিক আছে, যে টপ পিপুল হ্যাভ ভেরি ক্লিয়ার গোলস, যারা সাকসেস হয় জীবনে তাদের গোলটা সবসময় ক্লিয়ার থাকে, যেটা আমাদের থাকে না। আমরা যারা আনসার্টেইন, স্টিল স্ট্রাগলিং, তাদের গোল ঠিক থাকে না। দে নো, যারা সাকসেস, দে নো হু দে আর অ্যান্ড দে নো হোয়াট দে ওয়ান্ট, তারা কি কে তারা এবং কি চায় সেটা তাদের জন্য ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। দে রাইট ইট ডাউন, তারা লেখে। দে মেক প্ল্যানস ফর ইটস অ্যাকমপ্লিশমেন্ট, এটা তারা লেখে, এটা হচ্ছে তারা সে কি চায় এটা তারা জানে এবং লেখে এবং এক্সিকিউট করে। আর যারা আনসাকসেসফুল পিপুল, এটা হচ্ছে তারা চিন্তা করে শুধুমাত্র যে আমি এইটা করব ওইটা করব, কিন্তু এটা কোনো প্ল্যান করে না বা কোথাও লেখে না, এটা এক্সিকিউটও করে না। আলটিমেটলি সেটা একটা ফ্যান্টাসি হিসেবে থেকে যায়। সো উই হ্যাভ টু অ্যাক্ট অন দ্যাট, যে আমাদের লিখতে হবে যে আমরা কি করতে চাই, বা আমাদের যে আছে ফিউচার যে এইম আছে সেটা আমাদের এক্সিকিউট করতে হবে অ্যাজ এ প্ল্যান অনুযায়ী। এই জিনিসটা এখানে আমার কাছে বেশ ইন্সপায়ারিং মনে হয়েছে। তারপরে যদি আমি একটু আগিয়ে যাই, সেখানে দেখা যাবে যে কম্পিটিশন, যে ইফ পিপুল উড জাস্ট ওয়াক 1000 মোর স্টেপ পার ডে দে উড চেঞ্জ দেয়ার লাইফস। এটা হেলথ বিষয় একটা উদাহরণ হিসেবে বলছে, যে আমরা এই করি যে একটু কষ্ট করে আমরা এই করেছি, বাট প্রতিদিন যদি আমরা একটু আগাই, যে এটা ও হাঁটা দিয়ে উদাহরণ দিয়েছে, যে আমরা একটু একটু করে 1000 স্টেপ কিন্তু খুব বেশি দূরে না, ঠিক আছে। তো কিন্তু এরকম প্রত্যেকটা ক্যারিয়ারের ক্ষেত্রে বা কোনো ট্রেনিংয়ের ক্ষেত্রে বা লার্নিংয়ের ক্ষেত্রে যদি আমরা একটু একটু করে প্রতিদিন আগাই, দেখা যাবে যে একটা সময় আমরা অনেক দিন পর্যন্ত আগিয়ে গেছি। তো এই বিষয়টা এখানে সুন্দর করে এক্সপ্লেন করছে। এরপর দেখছে দ্য আলটিমেট মেজার্স অফ এ ম্যান ইজ নট হোয়ার হি স্ট্যান্ড ইন মোমেন্ট অফ কমফোর্ট অর কনভিন্স, বাট হোয়ার হি স্ট্যান্ডস অ্যাট টাইম চ্যালেঞ্জিং, যে আমি কমফোর্ট টাইমে বা অনুকূল টাইমে আমি যেখানে আছি সেটা কিন্তু আমাদের যে সাকসেস মেজার করে না, আলটিমেট আমাদের সাকসেস মেজার করে না। চ্যালেঞ্জিং টাইমে বা যেখানে প্রতিকূল বা প্রতিপক্ষ এগেনস্টে যখন আমরা কোনো প্রবলেমের দাঁড়াই, বা চ্যালেঞ্জিং টাইমে আমরা আমাদের অ্যাকশন কী হয়, ওই টাইমটা আসলে মেজার করে যে আমরা যে আসলে আমাদের কী পরিমাণে আমরা আসলে সাকসেস, বা আমরা আসলে কী রেসপন্স করি ওই সিচুয়েশনে। এরপরে একটা আছে যে হার্নেসিং দ্য পাওয়ার অফ বিগ ম। ইফ ইউ রিমেম্বার ইউর হাই স্কুল ফিজিক্স ক্লাস, ইউ উইল রিকল নিউটনস ফার্স্ট ল, অলসো নোন অ্যাজ দ্য ল অফ ইনার্শিয়া। যেখানে বলা আছে, আমরা নিউটনের সবাই লর কথা লেখা আছে, যে যদি কোনো বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে। এটা এই সূত্রটা আমরা সবাই জানি, স্পেশাল যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, বা এটা নর্মাল সাধারণ বিজ্ঞানেও ছিল সব ক্লাসে, যে এটা কিন্তু ফিজিক্সের, কিন্তু এটা লাইভের সাথে যদি আমি রিলেট করি, যে আমরা যদি কোনো একটাকে বল প্রয়োগ না করি, ফোর্স না করি আমাদের উপর, বা আমাদের যে ইচ্ছা আছে সেটার উপর যদি আমরা কোনো বল প্রয়োগ না করি, বা কোনো এক্সিকিউশনে না যাই বা প্ল্যান না করি, তাহলে কিন্তু সেটা আমাদের মাথার ভিতরে থাকবে, এক্সিকিউট হবে না, বা সেটাকে কোনো রেজাল্ট ওরিয়েন্টেড কোনো কিছু হবে না। তো এটা হচ্ছে আমাদেরকে পুশ করতে হবে, যে আমরা যেটা করতেছি বা আমাদের যেটা প্ল্যান সেটা আমাদেরকে বল প্রয়োগ করতে হবে। লাইক ফার্স্ট ল অফ নিউটন, যে অবজেক্টস অ্যাট রেস্ট টেন্ড টু স্টে অ্যাট রেস্ট আনলেস অ্যাক্টেড অন বাই অ্যান আউটসাইড ফোর্স। এটা হচ্ছে ওই যেটা আমি বললাম, যে পুট অ্যানাদার ওয়ে, যে কাউস পটেটোস টেন্ড টু স্টে, কাউস পটেটো, এটা একটা, যদি আপনার টমেটো যদি আপনি রেখে দেন, এর উপর যদি কোনো কাজ না করেন তাহলে টমেটো থাকবে, এটা কিন্তু চাটনি বা আপনার অন্য কোনো প্রোডাক্টে রূপান্তরিত হবে না। বা পটেটো যদি যে আপনার রাখেন, যে চিপসে পরিণত হবে না, ঠিক আছে, পটেটোই থেকে যাবে, ঠিক আছে। তো আপনার এটাকে পরিবর্তন করতে হবে, কাটতে হবে, সিদ্ধ করতে হবে, শুকাইতে হবে, তারপর মশলা লাগাইতে হবে, দেন চিপস হবে। কিন্তু যদি আপনি পটেটোকে রেখে দেন তাহলে কিন্তু সেটা কোনো চেঞ্জ হবে না। সো আমাদের যে চিন্তাভাবনাগুলো বা আইডিয়াসগুলো আমাদের হচ্ছে সেরকম, যদি মাথার মধ্যেই রেখে দিই, সেটা যদি বাইরে না আনি তাহলে কিন্তু সেটা কোনো ফলপ্রসূ হবে না। এটা একটা সুন্দর কথা বলেছেন আমাদের যে
রাইটার ড্যারেন হার্ডি। এরপরে বেশ কিছু অনেক কথা, আবার অনেক প্রত্যেকটা জিনিস এখানে বিস্তারিত লেখা আছে এবং খুবই ইন্সপিরেশনাল। পড়লে আমার মনে হয় যে আসলে উই নিড টু ডু সামথিং ফর আওয়ার লাইফ, ফর আওয়ার ক্যারিয়ার। এরপর হচ্ছে ইনফ্লুয়েন্স, ইউ অ্যালোন আর রেসপন্সিবল ফর দ্য চয়েস ইউ মেক অ্যান্ড দ্য অ্যাকশন ইউ টেকেন। আমরা যে চয়েসই নিই না কেন, এটা আমাদের রেসপন্সিবিলিটি। ঠিক আছে, এখানে এভরিওয়ান ইজ অ্যাফেক্টেড বাই 3 কাইন্ডস অফ ইনফ্লুয়েন্স। আমরা প্রতিটা মানুষ 3 ধরনের জিনিসের প্রতি ইনফ্লুয়েন্স হই। একটা হচ্ছে ইনপুট, হোয়াট ইউ ফিড ইউর মাইন্ড। আমরা আমার মনকে যা খাওয়াবো, সহজ ভাষায় যে আমরা যে চিন্তাগুলো করি, নেগেটিভ যদি চিন্তা করি তাহলে নেগেটিভ, বা যদি পজিটিভ চিন্তা করি তাহলে পজিটিভ জিনিসগুলো হবে। তারপরে আমরা যাদের পাশে আমরা থাকি, যদি ভালো মানুষের পাশে থাকে তাহলে আমাদের হ্যাবিটও ভালো হবে, আর যদি খারাপ মানুষের পাশে থাকলে আমাদের হ্যাবিটও আস্তে আস্তে ওইদিকে চলে যাবে। আর একটা হচ্ছে ইনভায়রনমেন্ট, কোন এনভায়রনমেন্টে আমরা আছি। ঠিক আছে, সো এই জিনিসগুলো যে আমাদের সারাউন্ডিংস কোথায় আছে, আমরা কোথায় বসবাস করতেছি, এটার উপরও ডিপেন্ড করে যে আমরা কাদের প্রতি ইনফ্লুয়েন্স হচ্ছে। 3 ধরনের জিনিসের উপর ইনফ্লুয়েন্স হয়। একটা হচ্ছে আমরা কি চিন্তা করতেছি, বা আমাদের মনকে আমি কোন ধরনের জিনিসগুলো দিচ্ছি, অটো সাজেশন, কোন মানুষের সাথে আমরা মিশতেছি, আর হচ্ছে আমি কোন পরিবেশে বসবাস করতেছি। সো এটা একটা বিষয়। এরপর একটা বিষয় হচ্ছে ইউর ব্রেন ইজ নট ডিজাইন টু মেক ইউ হ্যাপি, ইউর ব্রেন হ্যাজ অনলি ওয়ান এজেন্ডা ইন মাইন্ড, সার্ভাইভাল। এটা আমার কাছে একটা নতুন জিনিস মনে হয়েছে যে আমরা চিন্তা করি যে আমরা আসলে হ্যাপি হওয়ার জন্য আমরা, ইটস ট্রু যে উই অলওয়েজ ওয়ান্ট টু বি হ্যাপি, বাট অ্যাকচুয়ালি দেখবেন যে আমরা আসলে সার্ভাইভ করার জন্য, আমার ব্রেন সবসময় চিন্তা করে যে হাউ টু সার্ভাইভ। আমরা যত চাকরি করতেছি বা এত দৌড়াদৌড়ি করতেছি, এটা কিসের জন্য? টু সার্ভাইভ ইন দিস আর্থ। আর কোনো কিন্তু এজেন্ডা নাই। আমরা খাওয়া দাওয়া এক্সারসাইজ যাই করি না কেন, এটা আলটিমেট আউটকাম কি? টু সার্ভাইভ। তো এটার জন্য হচ্ছে আমরা এই যে ইট ইজ অলওয়েজ ওয়াচিং ফর সাইন অফ ল্যাক অ্যান্ড অ্যাটিটিউড, যে যখনই কোনো ল্যাকিংস হয় তখন আমরা ওই হিসেবে কাজ করি বা আক্রমণ করি। সো এটা একটা আমার কাছে বেশ নতুন জিনিস মনে হয়েছে। যে তারপর হচ্ছে যে আমাদের মন হচ্ছে একটা এমটি গ্লাসের মতন, ফাঁকা গ্লাস, যেখানে আপনি যদি শরবত রাখেন তাহলে শরবত হবে, যদি আপনি সাদা পানি ফ্রেশ পানি রাখেন তাহলে ফ্রেশ পানি রাখবে, যদি আপনি অপরিষ্কার পানি রাখেন তাহলে অপরিষ্কার পানি থাকবে। আমাদের মন হচ্ছে সে জাস্ট লাইক এ গ্লাস। সো আমরা এখানে যা রাখবো, বা আমাদের যে মাইন্ড আসলে রিলেটেড টু ব্রেন। তো আমরা যেরকম চিন্তা করব আমাদের মনের ভিতরে সেই জিনিসগুলো ভরে থাকবে। ঠিক আছে, এরপরে আমার আরও কিছু জিনিস আছে যেগুলো ভালো লেগেছে। তো যদি আমি আরেকটু সামনে যাই, সেটা হচ্ছে যে নেভার আস্ক অ্যাডভাইস অফ সামওয়ান উইথ হুম ইউ ডোন্ট ওয়ান্ট টু ট্রেড প্লেস। আপনি এমন কারোর কাছ থেকে আপনি কোনো পরামর্শ চাবেন না যার কাছ থেকে আপনি কোনো কাজ করতে পারবেন না, বা ব্যবসা করতে পারবেন না, বা এই ধরনের কোনো কিছু করতে পারবেন না, কারণ তাকে আপনি বিশ্বাস করতে পারতেছেন না বা বিশ্বাস করবেনও না, এবং তার কাছ থেকে আপনি ভালো কিছু জিনিস আশা করতে পারবেন না। তো যাদেরকে আপনি বিশ্বাস করবেন বা ট্রাস্ট করবেন তাদের কাছ থেকে, বা যাকে আপনি মনে করেন যে আপনার শুভাকাঙ্ক্ষী, যে অনেস্ট থাকবে আপনার প্রতি বা ফিডব্যাকে অনেস্ট থাকবে, তার কাছ থেকে আপনি অ্যাডভাইস যাবেন। সো এরপরে আছে আরেকটা আছে যেটা আমার কাছে একটু বেশ ভালো লাগছে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় কমিটমেন্ট করি বা ভুল কথা বলি, যেটা পরবর্তীতে কিন্তু আমাদের মনে করায় দেয়। কিসে মনে করায় দেয়? যে আমি যে কমিটমেন্ট করেছিলাম কিন্তু পাস্টে। সো অতীতকে আমাদেরকে পিছনে টেনে ধরে। সো এভরি ইনকমপ্লিট প্রমিস, কমিটেড অ্যান্ড এগ্রিমেন্টস সেপস ইউর স্ট্রেংথ বিকজ ইট ব্লক ইউর মোমেন্টাম অ্যান্ড ইনহ্যাবিট ইউর অ্যাবিলিটি টু মুভ ফরওয়ার্ড। সামনের দিকে আগাতে দেয় না। যখন আমি কোনো একটা জায়গায় প্রমিস করে আসছি যে আমি এই জিনিসটা করবো, সো প্রেজেন্টে আমি ওই জিনিসটা নিয়েই কিন্তু চিন্তা করতেছি যে আমি এটা প্রমিস করছিলাম, পারি নাই, আসলে উচিত হয় নাই, এই ধরনের কথাবার্তা বলি, সামনের কিছু চিন্তা করি না। সো কমিটমেন্ট করার ক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে, অথবা যদি কোনো কমিটমেন্ট বা এগ্রিমেন্ট যদি ইনকমপ্লিট থাকে সেটা আমাদের সাথে সাথে পূরণ করতে হবে, যাতে অতীতকে নিয়ে যাতে আমরা ঘাটাঘাটি না করি। এরপরে মোস্ট লার্নিং থিংস, আমি এই বই থেকে যেটা আমার কাছে সবচেয়ে বেশি লার্নিং মনে হয়েছে সেটা হচ্ছে যে ইফ ইউ টলারেট ডিসরেসপেক্ট ইউ উইল বি ডিসরেসপেক্টেড, ইফ ইউ টলারেট পিপুল বিং লেট অ্যান্ড মেকিং ওয়েট পিপুল উইল শো ইউ লেট ফর ইউ, ইফ ইউ টলারেট বিং আন্ডারপেড অ্যান্ড ওভারওয়ার্কড দ্যাট উইল কন্টিনিউ ফর ইউ, ইফ ইউ টলারেট ইউর বডি বিং ওভারওয়েট, টায়ার্ড অ্যান্ড
perpetually seek it will be। তো এটা আমার কাছে সবথেকে ইন্টারেস্টিং, ইন্সপিরেশনাল, এবং আমার কাছে মনে হয়েছে যে এই বই থেকে যদি আমি কোনো জিনিস টেক অ্যাওয়েজ করি তো সেটা হচ্ছে এটা, যে আমি যদি ডিসরেসপেক্টকে সহ্য করি তাহলে আমরা সবসময় ডিসরেসপেক্টেড হবে, অসম্মানিত হব। ঠিক আছে, যদি আমাকে কেউ ওয়েট করায় এবং আমি সেটা সহ্য করি তাহলে সবাই চেষ্টা করবে আমাকে ওয়েট করানোর জন্য। তারপরে আমি যদি প্রতিদিন ওভার ওয়ার্ক করি, ঠিক আছে, সবাই চাবে যে আমার এটা একটা কন্টিনিউ হয়ে যাবে, যে ওভার ওয়ার্ক করা একটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে। তারপরে আমি যদি আমার ওয়েট বাড়তেছে বা আমি টায়ার্ড বা আমি সিক, এইগুলোকে যদি আমি টলারেট করি তাহলে এটা আমি সবসময় আমি সিক থাকবো, টায়ার্ড থাকবে, এই জিনিসগুলো আমাদের কাছে সব সময় থাকবে। সো যে জিনিসগুলো আহ, আহ, উচিত না সেটা আমাদেরকে টলারেট করা যাবে না, সেটাকে কীভাবে সলভ করা যায় সেটা আমাদেরকে করতে হবে। আমার কাছে মনে হয়েছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লার্নিং ফ্রম দিস বুক, টেক অ্যাওয়েজ ফ্রম দিস বুক, এটা আমার ক্ষেত্রে এটা সব থেকে বেশি লার্নিং ছিল এটা। সো দিস এটা এটা সো আমার কাছে মনে হচ্ছে যে আমি বইটা অনেকেই চায় যে পড়তে। তো এই বেশ কিছু জিনিস, এর বাইরে অনেক জিনিস আছে, এক্সপ্লানেশন আছে। সো ইটস অ্যান রিয়েলি অ্যামেজিং বুক। আমরা এটা পড়তে পারি। এটা যে এর ভিতর থেকে যদি আমার কাছে মনে হয় যে অনেক রুলস আছে, রেগুলেশন আছে, যদি কোনো একটা কেউ ফলো করতে পারে তো সেটা মনে হয় আমাদের লাইফ চেঞ্জ করতে বা একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে হেল্প করবে। সো এই সো দিস ইজ অ্যাবাউট দ্য কম্পাউন্ড ইফেক্ট, যেটা আমাদের ড্যারেন হার্ডি লেখক, রেনাউন্ড লেখক, তিনি লিখেছেন এবং অনেক রিসার্চের উপর ভিত্তি করে যদি ওনার লাইফ লেখি বা ইন্ট্রোডাকশন করি তাহলে দেখা যায় যে উনি আসলে ওনার লাইফ থেকে উনি যে মানুষদেরকে মেন্টর করছেন তাদের উপর ভিত্তি করে এটা লিখেছেন, যার যেহেতু বেস্ট সেলার, সো এটা আমার কাছে বেশ ভালো একটা বই মনে হয়েছে। সো থ্যাংক ইউ।